ছাত্রলীগের অনেকেই আমাদেরকে হত্যার হুমকি দিছে। ডিএসবি, এনএসআই, ডিজিএফআই হুমকি দিছে যে আন্দোলনটা করেন না, করলে আপনার এই হবে সেই হবে, আপনাকে গুম করা হবে। এই ব্যানারটাকে কিছুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য কলঙ্কের একটা দাগ দিয়া দিছে, এই ব্যানারটাকে নষ্ট করে দিয়েছে। আমরা আন্দোলন চলাকালীন সময় কেউই বলতে পারবে না কারো কাছ থেকে 1 পয়সা নিচ্ছি। 6 জুলাই 2024 সর্বপ্রথম আমার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় জুলাই বিপ্লব শুরু হয়। সেটা 18 কোটা সংস্কার আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক আখন্দ মোহাম্মদ উজ্জ্বলের পরামর্শে আমরা শুরু করি কিশোরগঞ্জ। সেখানে আমাদের সাথে ছিলেন আমাদের এই সহযোদ্ধা জনাব ইকরাম হুসাইন। তখন উনি আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আমি গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। তো ওই সময়ে আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের অন্য অন্য ইউনিটের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন আন্দোলন শুরু করার সময়। পাশাপাশি গুরুদয়াল সরকারি কলেজের স্টুডেন্টরা আমরা যখন দাঁড়াই ওইখানে আমাদের সাথে যুক্ত হয়। পরবর্তীতে আমরা আন্দোলনটা শুরু করার পরে আমি এই গুরুদয়াল কলেজের যে বিভিন্ন ছাত্রাবাস আছে, ওয়াসিমউদ্দিন ছাত্রাবাস, তারপরে ডক্টর উসমান ফারুক ছাত্রাবাস, কিন্তু আমাদেরকে এই আন্দোলনে সবচেয়ে বেশি সহযোগিতা করছে হলো ওয়াসিমউদ্দিন ছাত্রাবাস। ওয়াসিমউদ্দিন ছাত্রাবাসে আমাকে নিয়ে যায় আমাদের এক ছোট ভাই আরাফাত, আমার সাথে ছিলেন নাফি শিকদার এবং আমার সাথে ছিলেন ফাহিম ইশরাক শাহবাব। আমরা এই 4-5 জন লোক আমরা ওয়াসিমউদ্দিন ছাত্রাবাসে প্রথমে যাই আরাফাতের মাধ্যমে। আমরা যাওয়ার পরে প্রথমে ওয়াসিমউদ্দিন ছাত্রাবাসে আমাদের কথা হয়, সেতু ভাইয়ের সাথে কথা হয়। সেতু ভাই আমাকে যখন আমার পরিচয় দেওয়া হয় যে আমি 16-17 ব্যাচের স্টুডেন্ট, তখন আমাকে অবশ্য খুব বড় ভাই হিসাবে রেসপেক্ট করে, সম্মান করে। ওনার মাধ্যমেই ওয়াসিমউদ্দিন ছাত্রাবাসের প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা রুমে রুমে সেতু ভাই আমাদেরকে নিয়ে যায়, গিয়া আমাদের বিষয়টা বলে যে এই কারণে আসছে। প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা মত বিনিময় করি, আমরা সবাই তাদের সাথে এই আন্দোলনের ব্যাপারে পরামর্শ চাই এবং সহযোগিতা চাই। তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে আমার নেতৃত্বে তারা কাজ করার জন্য সর্বোচ্চ আশ্বাস দেন। আমি পরবর্তীতে শুধুমাত্র ওয়াসিমউদ্দিন ছাত্রাবাস না, প্রত্যেকটা ছাত্রাবাস এবং ছাত্র মেস আমরা যাই। বিশেষ করে মানে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, আমরা প্রত্যেকটা মানুষের সহযোগিতা পাইছি আন্দোলনে। এমনকি এটাও আমরা পাইছি যে আমাদের কোর্টের অনেক উকিলরা আমাদেরকে ফোন দিয়া মানে আমাদের ছাত্রদেরকে খাবার দেওয়ার জন্য যোগাযোগ করছে যে তোমাদের কি লাগবে। অনেকেই মানে বিভিন্নভাবে টাকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি সবাইকে টাকা দেওয়ার জন্য নিষেধ করছি। আমি বলছি যে না, টাকা দিতে পারবেন না। আপনি যদি আমাদের ছাত্রদেরকে কিছু করতে চান, সেটা আপনি কি করতে চান, মানে খাবার খাওয়াইতে চাইলে আপনি নিজে আইসা খাবারটা দিয়ে যান, কিন্তু আমাদের হাতে কোনো টাকা দেওয়া যাবে না। আমরা আন্দোলন চলাকালীন সময় কেউই বলতে পারবে না কারো কাছ থেকে 1 পয়সা নিচ্ছি। আমরা আমাদের নিজেদের সামর্থ্যে, আমরা আমাদের নিজেদের যারা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বা আমাদের পরিচিত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, এরকম ভাই বেদারদের কাছে, বিশেষ করে প্রবাসীরা অনেকে আমাদেরকে সহযোগিতা করছে আর্থিকভাবে। কিন্তু এমনি দেখা গেছে কোনো কালেকশন, কারো কাছ থেকে 1 টাকা নেওয়া, এই ধরনের কাজ আমরা ছিলাম না। আমাদের মাধ্যমে আসলে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকটাই জেনে থাকতে পারেন। আমাদের বর্তমান জেলা যুব অধিকার পরিষদের সেক্রেটারি একেবারে কিশোরগঞ্জের শেষ সীমানা থেকে বুরুদিয়া থেকে আসে হাসান আহমেদ রমজান। এই ভাইটা ছিল আসলে, এই ভাইয়ের একটা গল্প খুব দারুণ, যে এই ভাইটা ছাত্র না, তাকে গুরুদয়াল কলেজের মাঠে আমরা 14 জুলাই যখন এই স্মারকলিপি দিতে যাই, স্মারকলিপির সময় মাত্র 14 জন মানুষ ছিলাম আমরা। 14 জুলাই 14 জন মানুষ ছিলাম স্মারকলিপি দিতে। তার মধ্যেও ডিএসবি, এনএসআই বই দেখায়া কয়েকজনকে সরাইয়া দিছে। লাস্ট পর্যায়ে এমন 8-9 জন ছিলাম আমরা। বলছে ওই দিন অবি বাইরে গ্রেপ্তার করা হবে, আপনারা তাড়াতাড়ি অবি বাইরে বলেন মাঠে না আসতে। আমি এমন সময় মাঠে পৌঁছে যাই, তখন সবাই বলতেছে ভাই, ওরা তো বলতেছে, বিশেষ করে রমজান ভাই বলতেছে যে ওই ভাই আজকে তো আপনারা গ্রেপ্তার করবে। আমি বললাম যে গ্রেপ্তার হোক যাই হোক কোনো সমস্যা না, আপনারা ভয় পায়েন না, আমি আছি রাজপথে, আপনারা কি আছেন কিনা। সবাই বলছিল যে ভাই আপনি যদি থাকেন তাহলে আমরা থাকবো। বিশেষ করে এই
আমাদের ওই সময়কার একটা নামটা বলে গেছিলাম, আমাদের এই নারী নেত্রী আফসানা আফসানা নামে একটা মেয়ে খুব দুর্দান্ত সাহস দেখাইছে। এই মেয়েটা প্রথম দিন থেকে একেবারে লাস্ট অবধি পর্যন্ত আমাদের আন্দোলনে ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু বিনিময়ে সে ওইরকম কোনো সাপোর্ট পায় নাই কারো কাছ থেকে। সে ধরেন এনসিপিতেও নাই বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও নাই, বা আমরা যে রাজনীতি করি গণ অধিকার পরিষদ অন্য অন্য কোনো রাজনৈতিক দলে আমি জানি না এখন পর্যন্ত আছে কিনা, কোনো ধরনের সুযোগ সুবিধাও পাইতে আমি তাকে দেখি নাই। মেয়েটা ছিল অত্যন্ত ভালো এবং খুব সাহসী মেয়ে। এছাড়াও আমাদের সাথে অনেক সাহসী মেয়েরা ছিল, আর আমাদের আপুগুলার সাহস দেখলে আসলে আমরা খুব থমকে যাই। আমাকে ডিএসবি, এনএসআই, ডিজিএফআই এই তিনটা সংস্থা আমাকে মানে প্রতিনিয়ত মানে দিনে মিনিমাম 10-15 বার বিভিন্ন সংস্থার সাথে আমার কথা বলতে হয়েছে। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাইছে, আতঙ্ক তৈরি করছে, হুমকি দিচ্ছে যে আন্দোলনটা করেন না, করলে আপনার এই হবে সেই হবে, আপনার ফ্যামিলির ক্ষতি হবে, আপনাকে গুম করা হবে, এই ধরনের কথাবার্তা বলার পরেও আমরা আন্দোলন করে গেছি। আমার কাছে সবচেয়ে বেশি কষ্টদায়ক ঘটনা ছিল 10 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ছিল। বাংলা ব্লকেট কর্মসূচির পর থেকে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা বরফুল মোড়, ওই মোড়টা আমরা ব্লক করে প্রায় সকাল 11টা থেকে মানে বিকাল 5টা পর্যন্ত আমরা ব্লক করে রাখি। ওই দিনের রাত থেকে আমার বাড়িতে পুলিশ যায়। ব্লকেট কর্মসূচির পর থেকে বিভিন্ন ধরনের ভয়ভীতি আসতেই থাকে। আশেপাশের যারা শুভাকাঙ্ক্ষী তারাও ফোন দিয়ে বলতো দেখো একটু সাবধানে চইল। তখন আমি চিন্তা করলাম না, বাড়িতে থাকা যাবে না, আমি বাড়ি থেকে একটু সেফলি থাকি। ওই দিন রাতে আমার বাড়িতে মিনিমাম 200 পুলিশ গেছে। আমার বাড়ির সামনে মিনিমাম 15 থেকে 20টা পুলিশ বা বিভিন্ন বাহিনীর গাড়ি, প্রাইভেট কার, পুলিশের গাড়ি, হাইএক্স, মোটর সাইকেল গেছে 10-15টা। গিয়া মনে করেন এই প্রত্যেকটা লোক মানে আমার বাড়িটা পুরো ঘেরাও করে দিছে। আমার বাবাকে ঘুম থেকে রাতের মিনিমাম 2টা-3টা বাজে এরকম টাইমে উঠাইছে। তখন যখন বলছে যে প্রশাসনের লোক, আমরা আইনের লোক, তখন বাবা একটু ভয় পেয়ে গেছে, কারণ আমার বাবা হয়েছে একজন কৃষক মানুষ, সাধারণ মানুষ। পুলিশ বারবার ডাকতেছে, দরজা খুলে না। এক পর্যায়ে পুলিশ ওরা জানালা ভাঙ্গিয়া ডুইকা আমার বাবাকে ঘুম থেকে উঠায়া মানে আমার বাবার পাশে, বাবার গায়ে দেয় নাই কিন্তু বাবার পাশে মানে কাঠের উপরে বাড়ি দিছে ইয়া দেয়া, তাদের হাতে থাকা যে লাঠি, এই লাঠি দিয়া বাড়ি দেয়া। মানে আমার বাবাকে অনেক ভয়ভীতি দেখাইছে, তোর ছেলে এই করে, তোর ছেলে কুলাঙ্গার, এরকম ছেলে জন্ম দিছ, যে ছেলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, এর এই করবাম সেই করবাম, এই ধরনের ভয়ভীতি দেখায় আসছে। এর পরবর্তীতে একেবারে 36 জুলাই পর্যন্ত আমার বাড়িতে প্রতিদিন পুলিশ যাইত, আমি বাড়িতে থাকতাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল কোনো দলের না, কোনো মতের না, এটা এরকম একটা ব্যানার ছিল এই বাংলাদেশকে নতুন রূপে সাজানোর জন্য, নতুন রূপে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এটা কাজ করছে। ফ্যাসিস্ট সরকারকে হটায়া দিছে, ফ্যাসিস্ট সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামায়া দিছে, তার চেয়ার থেকে নামায়া দিছে এই ব্যানার। এই ব্যানারটাকে কিছুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য তারা কুক্ষিগত করে ফেলছে, তাদের মতো করে এই ব্যানারটারে তৈরি করতে চাচ্ছে। আমাকে না রাখার কারণ হচ্ছে আমি গণ অধিকার পরিষদের একজন নেতা, গণ অধিকার পরিষদের একজন দায়িত্বশীল, যে কারণে গণ অধিকার পরিষদকে তারা ঘৃণা করে, গণ অধিকার পরিষদের কাউকে রাখা যাবে না। আমাকে অবশ্য এটা বলছে যে তাদের দলে যেন যাই। তারা বলছে কে আন্দোলন করছে কে আন্দোলন করে নাই এটা আমার দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে কারা আমাদের অনুসারী, কারা আমাদের মতাদর্শ, যারা আমাদেরকে অনুসরণ করে তাদেরকে নিয়ে আমরা কমিটি করব। কিশোরগঞ্জ জেলায় ভালো ভালো দায়িত্বশীল আছে যারা আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা আপনারা যেহেতু গণমাধ্যমে আছেন, আপনারা যেহেতু তখনকার সময়ে রাজপথে ছিলেন, আপনারা অবশ্যই অবগত আছেন বিষয়টা। এরকম লোকদেরকে নিয়ে কমিটি করছে, আর এই ব্যানারটাকে কলঙ্কের একটা দাগ দিয়া দিছে, এই ব্যানারটাকে নষ্ট করে দিয়েছে। এই ব্যানারটা যদি ঠিক থাকতো, আমি বলছিলাম যখন আমাদেরকে সেন্ট্রাল নেতৃবৃন্দ বলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আপনারা জানেন কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধিও আসছিল, আমরা একটা বড় সমাবেশ করছিলাম কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে। ওই দিনও তাদের সাথে অনেক মত বিনিময় হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। তারা বলছিল আমরা একটা সুন্দর কমিটি করব, এই ব্যানারটাকে জাগ্রত রাখবো। আমি ওই দিনকে তাদেরকে পরামর্শ দিয়েছিলাম এই ব্যানারটা কোনো রাজনৈতিক ব্যানার না, এটাকে অরাজনৈতিক ব্যানার হিসাবে রাখেন। হ্যাঁ, আপনারাও আপনাদের মতো করে যদি চান দল গঠন করতে পারেন, করেন, কোনো সমস্যা নাই। আপনারা অবশ্যই জানেন ওই ফ্যাসিস্ট সরকারের আমলটা কেমন ছিল। ওই ফ্যাসিস্ট সরকারের আমলে তখন ফেসবুকে পুষ্ট করা যাইত না, আর ওই সময়ে আমরা আন্দোলন করছি সরকারকে
ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি, আমাদের আন্দোলনের কারণে তার অনেকটা ক্ষতি হয়েছে, সেটা তখন আমাদের উপরে অবশ্যই তারা আমাদেরকে থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বিশেষ করে ওই ফ্যাসিস্ট সরকার কিন্তু আপনারা জানেন যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার কইরা আমাদের আন্দোলন থামানোর জন্য অনেকবারই তারা চেষ্টা করে গেছে। আমরা যখন কিশোরগঞ্জে আন্দোলন শুরু করছি, আমাদেরকে প্রশাসনের জায়গা থেকে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে, আমাদেরকে অনেকভাবে ভয় ভীতি আতঙ্ক তৈরি করছে আমাদের মধ্যে, আমাদেরকে হুমকি দিয়েছে যাতে আমরা আন্দোলনটা না করি। এমনকি ছাত্রলীগের যারা দায়িত্বশীল ছিলেন, সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে অনেকেই আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে তারা ওপেন টেট দিছে, আমাদেরকে এই করবে সেই করবে, এরকম মানে হত্যার হুমকি দিছে। এরকম হুমকির পরেও আমরা আসলে আন্দোলনটা বন্ধ করি নাই। আর আমার দল সহ মনে করেন অন্য যত রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা ছিল না, কোনো রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। 16 তারিখে আমাদের উপরে সর্বপ্রথম কিশোরগঞ্জে ছাত্রলীগ হামলা করে। এই হামলার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করতে থাকলো। তারা বলল যে আন্দোলনটা তো আসলে অন্য দ্বারাই চলে গেছে, যেহেতু তোমাদের উপরে হামলা করছে, এইভাবে তো আসলে আন্দোলনটা করলে হবে না, আমরাও তোমাদের পাশে থাকতে চাই, সহযোগিতা করতে চাই, তোমরা আন্দোলনটা ভালোভাবে চালাও। হ্যাঁ, জীবন সহযোগিতা বলতে কেমন, যে ছাত্র দলের নেতাকর্মীদের আমাদের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল, বা অন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিল, আইসা আমাদের আন্দোলন সম্পৃক্ত হয়েছিল। এইটা হইল মানে অনেকেই বলে যে দলের আন্দোলন, মূলত দলের না, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছিল 16 তারিখের পর থেকে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার বার্তা থাকবে এটাই, যে আমরা জুলাই আন্দোলন করেছিলাম এই দেশটাকে পরিবর্তন করার জন্য, যে যখনই সত্য এবং ন্যায়ের পক্ষে কোনো কিছুর বিষয়ে ডাক আসে, এই দেশকে বাঁচানোর জন্য, এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, তখনই যেন আমাদের মতো এরকম আগামীর প্রজন্ম, যুব সমাজ যেন, আমাদের ছাত্র জনতা যেন রাজপথে নেমে আসে।